তারাতলার ঘটনা হলো পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যে সিন্ডিকেট রাজ, যে দুর্নীতি রাজ, আজকে ভালো তৃণমূল খারাপ তৃণমূলের রাজের নামে রাজ্যের মুখ্যমন্ত্রী দুই তৃণমূলকেই হাতে রাখতে চাইছে। তাই তো প্রতিফলন। ববি হাকিম থেকে শুরু করে তৃণমূলের নেতাদের ডিম ছুঁড়ে কী হবে, ওই থেকে শুরু করে কর্পোরেশনের যে ওই স্ট্রাকচার করার দায়িত্ব ছিল ববি হাকিম, এখনও ববি হাকিম বিধানসভায় মিটিং করে বাড়ি ফিরে গেছে। আপনি ছেড়ে দিন ওয়াও মোমো আমাদের এই আমাদের পূর্ব কলকাতা জলাভূমিতে সুশান্ত নাজিরাবাদে সে ওয়াও মোমোর মালিক, খুঁজে দেখুন তারা কি বন্ডে ইলেকট্রাল বন্ডে বিজেপিকে টাকা দিয়েছে। 40 জন মারা যাওয়াতে তৃণমূলও কিছু বললো না, বিজেপি সরকার আসার পরেও কিছু তাদের বিরুদ্ধে কথা বললো না। ঠিক আছে, এই যে আমাদের তারাতলার যে নির্মম ঘটনা, এটা ভারতবর্ষের শ্রমিকদের নির্মম। আপনি দুদিন আগে আপনি ভাইকা স্টিল প্ল্যান্টের ক্ষেত্রে কি দেখলেন? শ্রমিক সুরক্ষা বিষবাও জলে, না সিকিউরিটি আছে, না ইন্স্যুরেন্স আছে, না প্রপার মাইনে আছে। প্রাক্তন মেয়রকে জেলের গারদের পেছনে পড়ুন। আমরা যখন উনি মেয়র ছিলেন তখনই চাইতাম উনি জেলের গারদে পড়েন। গার্ডেন নিচে বাড়িটা যখন পড়ে গেল, ওই লোকের মৃত্যু হলো, আর ওখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সমস্ত রাজনৈতিক কর্মীদের যে অন্য পার্টির নেতা নেত্রীরা যখন যেতে গেল তাদেরকে পেটালো, তখনই ওকে জেলে ওই প্রাক্তনকে জেলে পড়া ছিল। এখন ভালো তৃণমূলে যোগদান করে কালীঘাট বা কালীঘাটের বাইরে তৃণমূলে যোগদান করে সে প্যাসেজ বানাবার জাস্ট চেষ্টা করছে। মুখের কথা কোনো কাজ হবে না, দোষ হয় না। বারবার করে আমরা প্রমাণ করেছি। 2011 সালেও এই ধরনের যখন প্রশ্ন উঠেছিল আমরা বুঝেছি যে ভবিষ্যৎ প্রমাণ করবে। এখনও আমাদের প্রশ্ন হলো যে সরকারের দায়িত্বই হলো রাজ্যের যুব সম্প্রদায় সহ কলকাতা যুব সম্প্রদায়ের জীবন এবং মানের উন্নতি করা, এবং জীবন এবং মানের উন্নতি হতে পারে একমাত্র স্থায়ী এবং স্বচ্ছ কর্মসংস্থানের দ্বারা। কলকাতা শহর শুধুমাত্র বড়লোক যাদের অর্থের ক্ষমতা আছে তারাই কলকাতা শহরে বসবাস করবে, সেই কলকাতা আমরা চাই না। এই ভরসাই আমাদের, এই ভরসাটা বা এই বিশ্বাসটাই আমাদের সরকারের ওপর আছে। বাকিটা আমাদের গোটাটাই বিগত সরকারের মতো রাস্তায় নেমেই আমাদের মোকাবিলা করতে হয়েছে। আমরা চাইব কলকাতা শহর শুধুমাত্র আর্থিক ক্ষমতাবানদের হাতে থাকবে না, আর যুব সম্প্রদায়কে শুধুমাত্র বক্তৃতা করে তার কর্মসংস্থানের বিষয়কে মেটানো যাবে না। তার দ্রুত প্রপার কর্মসংস্থান দরকার, এবং কলকাতাকে যদি বাঁচাতে হয়, কলকাতার পরিষেবাকে বাঁচাতে হয়, তাহলে কলকাতা কর্পোরেশনের যে বিপুল পরিমাণ নিয়োগ, আপনি কন্ট্রাকচুয়াল ক্যাজুয়ালের পার্মানেন্ট করা এবং 30,000 শূন্য পদ সব মিলিয়ে প্রায় 60,000-এর মতো নিয়োগ বাকি রয়েছে। এটা বাঁচলেই কলকাতার অর্থনীতি বাঁচবে, সাধারণ যুবরা বাঁচবে। এটার সাথে বাকি আর কিছু সম্পর্ক নেই। মানুষ সরকারকে নির্বাচিত করে ভরসার জন্য, আমরাও মানুষের পার্ট, সেখানে দাঁড়িয়ে সরকারের কাছেই আমাদের দাবি থাকে। বাকিটা তো আমরা চিরকালই দেখেছি, সরকার বিগত সরকারের আমল থেকে আমরা দেখছি যে আমাদের বাকিটা আমরা প্রথমে দাবি করি, বাকিটা আমাদের রাস্তায় নেমেই মোকাবিলা করতে হয়। এখন আমরা দেখি, এখনও সেই সময় আমাদের এখনও আসেনি, আমরা দেখি। লর্ড মাউন্টব্যাটেনে জানতেন যে তৃণমূল কংগ্রেস এবং তার ওই ছিলেন উনি নেতা মন্ত্রীরা কী করে গেছেন। এখন ব্যাপার হলো দুর্নীতির মতো বেআইনি কাজকে শুধু উনি ডিম ছোড়া দিয়ে মোকাবিলা করলে হবে না, তাকে প্রপার আইনের আওতায় নিয়ে এসে যারা দুর্নীতিবাজ তাদের সম্পত্তি ক্রয় করতে হবে। আমি দুর্নীতি আছে, যেখানে দুর্নীতি দেখছি তার ফলস্বরূপ কী হবে। গোটা ভারতবর্ষে নিট প্রশ্ন পরীক্ষা কতবার লিক হয়েছে, গোটা মধ্যপ্রদেশে ব্যাপক কেলেঙ্কারি, এই রাজেশ মেহতা LICর কেলেঙ্কারি, সমস্ত কিছুই রয়েছে, উনার পার্টিরও রয়েছে। তাই দুর্নীতিকে মোকাবিলা করার ক্ষেত্রে আন্তরিক হওয়া প্রয়োজন। দুর্নীতি নিয়ে পূর্বতন সরকারের খালি কী করে গেছে সেটা বলে শুধু শেষ করা হবে না। আমরা দেখতে পারলাম যে 4,000 EVM সম্পন্ন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের অফিস পুড়ে গেল, সেখানে জেলা কর্মাধ্যক্ষ জেলা সভাধিপতিরও অফিসও পুড়ল। শুনলাম নাকি চোরাচালানকারীরা ওখানে দাঁড়িয়ে তাদের বিভিন্ন চোরাচালানের সাথে যুক্ত যে পশুদের জিনিস সেগুলো সেখানে সঞ্চয় করা ছিল, সেগুলোও পুড়ে গেল। এখন দুর্নীতির পক্ষে কতটা আন্তরিক এই সরকার সেটা ভবিষ্যৎ বলবে। দুর্নীতি যে প্রত্যেক মুহূর্তে হয়েছে এটা পশ্চিমবঙ্গের বাচ্চা জানে, এটা নতুন করে বলার কিছু। কিন্তু উনি যে সরকারে ছিলেন, উনি আসলে যে সরকারের যে রাজনীতির একাডেমি থেকে এসছেন, সেই পরিবহন দপ্তরেও বিপুল পরিমাণ দুর্নীতি। গোটা পরিবহন দপ্তর, সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনকে মিলিয়ে উনি একটি কর্পোরেশন করেছেন, এবং কলকাতার পশ্চিমবঙ্গের যে পরিবহন ব্যবস্থা, সরকারি পরিবহন ব্যবস্থা, তাকে একদম গাড্ডায় ফেলে দেওয়ার মূল মাথা ছিলেন তিনি এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। পারবেন কি পারবেন না ভবিষ্যৎ নির্বিণ করবেন, এবং তার আন্তরিকতা। আমাদের দাবি উনি যদি না পারেন আমাদের রাস্তাই একমাত্র খোলা থাকবে। এই ক্ষেত্রে মানুষের নিয়ে বিজেপি যে কাজ করবে না সেটা
বোঝার জন্য পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বাজেটটাকে বোঝার দরকার নেই। 2014 থেকে 26 পর্যন্ত গোটা ভারতবর্ষের দেশ পরিচালনার নির্দেশ আপনি দেখলেই বুঝতে পারবেন যে তা কতটা সাধারণ মানুষের পক্ষে কাজ করেছে, কতটা সাধারণ মানুষের। এই আমরা কদিন আগে রেল দপ্তরে গেছিলাম ডিএফআর পক্ষ থেকে। রেলে প্রতি বছর 100 জনের মধ্যে 3 জন থেকে 4 জন পদকে অবলুপ্ত করা হচ্ছে, মানে 2% থেকে 3%। যে পরিমাণ টেকনোলজি রেলে আনা হয়েছে সেই পরিমাণ কর্মসংস্থান নেই। একটা বিপুল পরিমাণ কর্মসংস্থানকে রবারের মানে খোঁচায় মুছে দেওয়া হচ্ছে। আপনি সেনাবাহিনী দেখুন, আপনি সিভিক সেনাবাহিনী অগ্নিবীরের মাধ্যম দিয়ে সেনাবাহিনী যে পার্মানেন্ট নিয়োগ তা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্রীয় সরকারের বিপুল পরিমাণ দপ্তরে আপনি নিয়োগ তো দূরের কথা, নিয়োগের যে বিজ্ঞপ্তি বা সিট, সেই সিটকেই প্রায় মুছে দেওয়া হয়েছে। এবং আপনি এই সামনে যে পরীক্ষা আপনি দেখতে পাচ্ছেন প্রতিদিন দুর্নীতি। আসলে দুর্নীতি করা হয় যেন দায়িত্ব থেকে সরকার এড়িয়ে যেতে পারে, এইটাই আমরা দেখতে পাচ্ছি। এই সরকার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলতে পারেন, গোটা ভারতবর্ষের প্রেক্ষাপটে বলতে পারেন, ধর্মীয় কর্পোরেট মানে মেলবন্ধনে এই সরকার চলছে। আদর্শ হিসাবে বিভাজন, ধর্মীয় অন্ধতা এটাকে সামনে রেখেছে, আর পেছনে বিপুল পরিমাণ কর্পোরেট লুটকে রেখেছে। এর বাইরে এই সরকারের অন্য কিছু নেই। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সরকারটা দিল্লি থেকেই চলছে মূলত। খুবই ভালো, ওটা হওয়া অবধি আমরা দেখি। স্বচ্ছ এবং স্থায়ী নিয়োগ চাই, কিন্তু আমাদের দাবি যা দেখা যাচ্ছে সব মিলিয়ে পশ্চিমবঙ্গে এই নিয়োগের পরিমাণটা হওয়ার কথা ছিল প্রায় 6.5 লক্ষ কাছাকাছি, সেখানে 1 লক্ষ। আমরা দেখি সামনের 1 বছরে দাঁড়িয়ে, সেই নিয়ে এখনই আমাদের খুব দ্রুত কিছু বলে দেওয়ার জায়গা নেই। এবং মহিলাদের 33% সংরক্ষণ, এটা আমাদের কখনোই আমাদের দাবির বাইরে ছিল এরকমটা নয়। আমরা এটা দেখি যে কর্মসংস্থানের ক্ষেত্রে এই রাজ্যের সরকার কতটা আন্তরিক হতে পারে। আমরা এখনো অবধি এই জায়গাটা দেখার জায়গায় এটাই আছে। দুর্নীতি রাজ, আজকে ভালো তৃণমূল খারাপ তৃণমূলের রাজের নামে রাজ্যের মুখ্যমন্ত্রী 2 তৃণমূলকেই হাতে রাখতে চাইছে। তাই তো প্রতিফলন। ববি হাকিম থেকে শুরু করে তৃণমূলের নেতাদের ডিম ছুঁড়ে কী হবে, ওই থেকে শুরু করে কর্পোরেশনের যে ওই স্ট্রাকচার করার দায়িত্ব ছিল ববি হাকিম, এখনও ববি হাকিম বিধানসভায় মিটিং করে বাড়ি ফিরে গেছে। আপনি ছেড়ে দিন ওয়াও মোমো আমাদের এই আমাদের পূর্ব কলকাতা জলাভূমিতে সুশান্ত নাজিরাবাদে, সে ওয়াও মোমোর মালিক খুঁজে দেখুন তারা কি বন্ডে, ইলেকট্রাল বন্ডে বিজেপিকে টাকা দিয়েছে। 40 জন মারা যাওয়াতে তৃণমূলও কিছু বললো না, বিজেপি সরকার আসার পরেও কিছু তাদের বিরুদ্ধে কথা বললো না। ঠিক আছে, এই যে আমাদের তারাতলার যে নির্মম ঘটনা, এটা ভারতবর্ষের শ্রমিকদের নির্মম। আপনি দুদিন আগে আপনি ভাইজাগ স্টিল প্ল্যান্টের ক্ষেত্রে কি দেখলেন? শ্রমিক সুরক্ষা বিষবাও জলে, না সিকিউরিটি আছে, না ইন্স্যুরেন্স আছে, না প্রপার মাইনে আছে। অবিলম্বে যারা এই ধরনের বেআইনি ইমারত তৈরি করতে পারমিশন দিয়েছেন তাদেরকে জেলের গারদের পেছনে দরকার। বন্দরের ডক লেবার শ্রমিক তারা কতদিন আগে ওই আসগারের নামে অভিযোগ জানিয়েছে রাজ্য সরকারের কাছে, কর্পোরেশনের কাছে। এটা নতুন ব্যাপার নয়, এটা ডিএফআই রাজ্য কলকাতা জেলা কমিটি প্রেস কনফারেন্স করে প্রশ্ন উত্তর দেওয়ার প্রয়োজন নেই। অনেক আগেই ওখানকার বাম কর্মী ইউনিয়ন তার সম্বন্ধে বারবার করে অভিযোগ জানিয়েছে। এই সিন্ডিকেট রাজই তো গড়ে উঠেছে বিভিন্ন জায়গায়। এই সিন্ডিকেট রাজের একটা বড় অংশকে ভালো তৃণমূল নামে সেফ প্যাসেজ করে দেওয়ার জায়গা হচ্ছে, আর কিছুই হচ্ছে। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বললেন যে এতে প্রাক্তন মেয়র তার সই আছে, এই কার্যকলাপে কাজ কিন্তু করতে পারে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী যখন বললেন, মুখ্যমন্ত্রী কাজে করে দেখান। প্রাক্তন মেয়রকে জেলের গারদের পেছনে পড়ান। আমরা যখন উনি মেয়র ছিলেন তখনই চাইতাম উনি জেলের গারদে পড়েন। গার্ডেন রিচে বাড়িটা যখন পড়ে গেল, ওই লোকের মৃত্যু হলো, আর ওখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সমস্ত রাজনৈতিক কর্মীদের যে অন্য পার্টির নেতা নেত্রীরা যখন যেতে গেলো তাদেরকে পেটালো, তখনই ওকে জেলে ওই প্রাক্তনকে জেলে পড়া ছিল। এখন ভালো তৃণমূলে যোগদান করে কালীঘাট বা কালীঘাটের বাইরে তৃণমূলে যোগদান করে সেফ প্যাসেজ বানাবার জাস্ট চেষ্টা করছে। মুখের কথা কোনো কাজ হবে না। দোষীদের, ক্রিমিনালদেরকে জেলের গারদ ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। মুখ্যমন্ত্রী বলছে তো তারা ছাড়া হবে ঘটনা, দেখা যাক, আপনারাও দেখবেন, আমরাও আছি। শুনুন, মুখ্যমন্ত্রী ছিলেন পরিবহন মন্ত্রী, আজকে পরিবহন মন্ত্রী অর্জুন সিং বলছেন যে যেখানে হাত দিচ্ছি পরিবহন দপ্তরে আমি দুর্নীতি পাচ্ছি। তাহলে কে কার বিরুদ্ধে বলবে? আর যারা হচ্ছে মুখ্যমন্ত্রীর নারদার কলিগ ছিল, আর কজন হচ্ছে ভালো তৃণমূল, কজন বিজেপি, কজন সরাসরি বিজেপি, কজন হবু বিজেপি, তাহলে কে কার বিরুদ্ধে কি বলবে? এসব নাটক করে লাভ আছে?